পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষুব্ধ পরিবার থেকে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে যখন আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি হলেন, তখন রাজনৈতিক অঙ্গন জুড়ে শুরু হয়ে যায় তীব্র উত্তেজনা, সন্দেহ, অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। সেই উত্তপ্ত মুহূর্তেই সেখানে ছুটে যান হাদির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস। একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সহনাগরিক হিসেবে। কিন্তু হাসপাতালের সামনে তার জন্য অপেক্ষা করছিল না সহমর্মিতা বা মানবিকতা, বরং অপেক্ষা করছিল একদল উশৃঙ্খল মানুষের তীব্র বিদ্বেষ আর অপমান। তাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি, উল্টো তার দিকেই তোলা হয় অভিযোগের আঙুল। কোনো প্রমাণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই তাকে হাদির হত্যাকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। স্লোগান উঠে অপমান ছুড়ে দেওয়া হয় তার দিকে। সারা দেশের মানুষের সামনে তাকে হেয় করার এক নির্মম চেষ্টা চলে। সেই দৃশ্য ছিল বাংলাদেশের রাজনীতির এক বেদনাদায়ক প্রতিচ্ছবি। কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতিতেও মির্জা আব্বাস ছিলেন অবিচল। তিনি কোনো উত্তেজনায় ভেসে যাননি, কোনো পাল্টা স্লোগান দেননি, কোনো কঠোর শব্দ উচ্চারণ করেননি। তিনি ছিলেন এক বয়স্ক বটগাছের মতো, ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও যিনি নড়ে না, ভেঙে পড়ে না, বরং নীরবে সব আঘাত নিজের গায়ে নিয়ে নেন। একটি শব্দের জবাবও তিনি দেননি। সময়ের সাথে সাথে সত্য ধীরে ধীরে সামনে আসে, তদন্ত এগোতে থাকে, প্রকৃত হত্যাকারীরা চিহ্নিত হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যায় যে মির্জা আব্বাসের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, ছিল কেবল রাজনৈতিক বিদ্বেষের ফল। তিনি নির্দোষ প্রমাণিত হন, কিন্তু তবুও তিনি কোনো প্রতিশোধের ভাষা ব্যবহার করেননি, কোনো অপমানের জবাব দেননি। তিনি নীরবই থেকেছেন। এরপর রাজনীতির ময়দানে আরেকটি অধ্যায় শুরু হয় নাসিরউদ্দিন পাটোয়ারির ক্রমাগত আক্রমণ ও উস্কানিমূলক বক্তব্য। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। নির্বাচনের পুরো সময় জুড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সকাল বিকেল সন্ধ্যা প্রায় প্রতিটি সুযোগেই মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাকে নেগেটিভভাবে ভাইরাল করার চেষ্টা হয়েছে দেশে বিদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হয়েছে নানা কটূক্তি, নানা বিদ্রূপ। কিন্তু এই দীর্ঘ আক্রমণের মুখেও মির্জা আব্বাস তার ধৈর্য হারাননি। তিনি পাল্টা আক্রমণের পথ বেছে নেননি। সাংবাদিকরা প্রশ্ন করলে মাঝে মাঝে তিনি জবাব দিয়েছেন ঠিকই, কিন্তু সেই জবাবেও ছিল ভদ্রতা, ছিল সংযম, ছিল একজন অভিজ্ঞ রাজনীতিকের পরিপক্কতা। অনেকেই তখন মনে করেছিল যদি নির্বাচনে তিনি জয়ী হন তবে হয়তো এই দীর্ঘ অপমানের কোনো না কোনো প্রতিশোধ তিনি নেবেন। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের পরও নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে একটি ফুলের টোকাও লাগেনি, কোনো প্রতিহিংসা দেখা যায়নি, কোনো প্রতিশোধের রাজনীতি শুরু হয়নি। মির্জা আব্বাস নিজেও শান্ত ছিলেন এবং তার সহকর্মীদেরও শান্ত রেখেছেন। গত কয়েক মাসে আমরা যে আচরণ দেখেছি তা ছিল সহনশীলতা, ধৈর্য আর রাজনীতির পরিপক্কতার এক বিরল উদাহরণ। রাজনীতির উত্তপ্ত মাঠেও তিনি দেখিয়েছেন কিভাবে সংযম ধরে রাখতে হয়, কিভাবে ব্যক্তিগত আক্রমণের জবাব ব্যক্তিগত আক্রমণ না দিয়েও নীরবে মর্যাদার মাধ্যমে দেওয়া যায়। হয়তো সেই সহনশীলতার প্রতিদানও তিনি কিছুটা পেয়েছেন। গতকাল থেকে খবর আসছে মির্জা আব্বাস প্রচণ্ড অসুস্থ, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে উন্নত চিকিৎসার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। যারা নির্বাচনের আগে তাকে নিয়ে তীব্র সমালোচনা করেছিল এমন অনেক মানুষকেও দেখা গেল আজ তারা ধৈর্যের প্রশংসা করতে। অনেকে তার সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন, শুভকামনা জানাচ্ছেন। কিন্তু এখানেই একটি বেদনাদায়ক কিন্তু থেকে যায়। সেই একই গোষ্ঠী যারা কোনো প্রমাণ ছাড়াই তাকে হাদির হত্যাকারী বানাতে চেয়েছিল, তারা অযথা ঘৃণার রাজনীতি ছড়িয়েছিল, তাদের একটি অংশ এখনও বদলায়নি। তারা এখন তার অসুস্থতা নিয়েও ট্রল করছে, হাসাহাসি করছে, ফেসবুকে বিদ্রূপ ছড়াচ্ছে, এমনকি কেউ কেউ তার মৃত্যু কামনা পর্যন্ত করছে। মানবিকতার সবচেয়ে নিচু স্তরেও যেন তারা পৌঁছে গেছে। একজন সিনিয়র সিটিজেন, একজন প্রবীণ রাজনীতিক যিনি এত অপমান সহ্য করেও ধৈর্য হারাননি, তার অসুস্থতাকে নিয়েও যারা উপহাস করে তারা আসলে নিজেদেরকেই ছোট করে। মির্জা আব্বাস যে ধৈর্য, সহনশীলতা ও সংযম দেখিয়েছেন সেই গুণের সামান্য ছিটে ফোঁটাও তারা দেখাতে পারল না। অথচ তারাই আবার নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করার দাবি করে। সত্যিকার নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে হলে আগে নিজেকে আপগ্রেড করতে হয়, নিজের
নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হয়, ভিন্নমতকে সম্মান করতে শিখতে হয়। প্রতিহিংসা আর ঘৃণা দিয়ে কখনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয় না। নতুন রাজনৈতিক কালচার শুরু করার আগে নিজেদের মানবিকতা, সহনশীলতা আর পরিপক্কতাকে আপগ্রেড করা জরুরি। বাংলার মাটিতে সেটিই হবে সত্যিকারের নতুন এক রাজনীতির সূচনা। এদিকে মির্জা আব্বাসের এমন কঠিন সময়ে তার স্ত্রী আফরোজা আব্বাস ফেসবুকে একটি মর্মান্তিক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের রাজনীতির এক সাহসী কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ইতিমধ্যেই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন শুরু হয়েছে। এই মুহূর্তে তার পরিবার, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং দেশজুড়ে অসংখ্য শুভাকাঙ্ক্ষীর হৃদয়ে একটাই প্রার্থনা, মহান আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় অসংখ্য ঝড়ঝাপটা পেরিয়ে আসা এই প্রবীণ নেতার জন্য হৃদয় আজ দোয়া ও উদ্বেগে ভরা। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেশের চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আপাতত তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন তার সুযোগ্য সন্তান মির্জা ইয়াসির আব্বাস। তিনি পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার পিতাকে দ্রুত সুস্থ করে আবারও মানুষের মাঝে ফিরিয়ে দেন। এদিকে আজ দুপুরের পর মাননীয় প্রধানমন্ত্রীও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এই মানবিক উপস্থিতি অনেকের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে। দেশের এই প্রবীণ রাজনীতিবিদকে ঘিরে এখন একটাই আকাঙ্ক্ষা, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আবারও যেন তিনি সুস্থ হয়ে দেশ ও জনগণের কল্যাণে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে অবদান রাখতে পারেন। আসুন আমরা সবাই হাত তুলে দোয়া করি, মহান আল্লাহ যেন প্রিয় নেতা মির্জা আব্বাসকে দ্রুত আরোগ্য দান করেন। প্রিয় দর্শক, একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই। উসমান হাদিকে গুলি করে যখন তাকে হত্যা করা হয়, তারপর থেকেই সমস্ত দায়ভার, সমস্ত কিছু মির্জা আব্বাসের কাঁধে এসে ভর করে। সবাই তাকে দোষারোপ করতে শুরু করে। উসমান হাদির ঘাতক মির্জা আব্বাসকেই সবাই বলে বেড়ায় তিনিই নাকি তাকে হত্যা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই কথা উড়ে গেল। উসমান হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হলো। মির্জা আব্বাসের সাথে তার সম্পৃক্ততার খোঁজ পাওয়া যায়নি, কিন্তু মানুষ কিন্তু উসমান হাদির ঘাতক হিসেবে মির্জা আব্বাসকেই দোষারোপ করেছে। কিন্তু দিন শেষে মির্জা আব্বাস কিন্তু স্পষ্টভাবে তার অবস্থান জানিয়েছেন এবং তিনি শান্ত থেকেছেন, কাউকেই কিছুই বলেননি। এরপর আসলো নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তাকে নিয়ে বেশ সমালোচনা করেছেন। যেভাবে পেরেছে, যেখানে পেরেছে মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করেছেন, কিন্তু মির্জা আব্বাস সেই জায়গাতেও তার ধৈর্যের পরিচয় দিয়েছেন। যাই হোক, এই সব কিছু মিলিয়ে মির্জা আব্বাস বট গাছের মতো দাঁড়িয়েছিলেন, সব কিছু সহ্য করেছিলেন। তিনি কাউকেই পাল্টা আঘাত করেননি, তিনি একদম শান্ত ছিলেন। যাই হোক, আজ এই মানুষটার জন্য মায়া হচ্ছে। আল্লাহ যেন এই মানুষটাকে সুস্থতা দান করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।